প্রিয় ছাত্রছাত্রী সকলকে সুদপুর উচ্চ বিদ্যালয়ের এই ক্লাসে স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর ইতিহাসের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর ইতিহাসের যে চতুর্থ অধ্যায়, সেই চতুর্থ অধ্যায়ে শিল্প বিপ্লব, তার ফলাফল এবং আরও আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা আছে। এর আগে আমরা শিল্প বিপ্লব বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছি এবং সেই সঙ্গে ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল সে কারণগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত যে বিষয়টির উপর আলোকপাত করব সেটি হলো শিল্প বিপ্লবের ফলাফল, অর্থাৎ সমকালীন সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের কি প্রভাব পড়েছিল। তোমরা জানো যে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়। এরপর ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লবের সূচনা হয়, যেমন জার্মানি, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশেও শিল্পায়ন করতে থাকে। ফলে পণ্য উৎপাদন বা দ্রব্য উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের প্রভাব পড়েছিল সমকালীন সমাজ, রাজনীতি এবং অর্থনীতির উপর। আমরা এই বিষয়গুলোর উপরেই আলোকপাত করব। শিল্প বিপ্লবের ফলে যে শিল্প সমাজ গড়ে ওঠে, সেই শিল্প সমাজে শ্রেণী বিভাজনের সৃষ্টি হয়েছিল। এই সমাজে যে দুটো শ্রেণী গড়ে ওঠে, যে দুটো শ্রেণীর উদ্ভব ঘটেছিল, তা হলো শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণী কারা? যারা শিল্প কলকারখানাগুলোতে কাজ করত, নিজেদের শ্রমের দ্বারা পণ্য উৎপাদন করত। মালিক শ্রেণী যারা এই কলকারখানা প্রতিষ্ঠা করেছিল, যারা এই শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠায় পুঁজি বিনিয়োগ করেছিল। শ্রমিকরা ছিল অসহায়, তারা শোষিত এবং অধিকারহীন। অপরদিকে মালিকরা ছিল মুনাফা ভোগকারী এবং মুনাফা অর্জনকারী। এই যে দুটো সমাজ গড়ে ওঠে, অর্থাৎ দুটো সম্প্রদায় গড়ে ওঠে, এক হচ্ছে শ্রমিক সম্প্রদায় আর অপরদিকে মালিক সম্প্রদায়। দুই সম্প্রদায়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল দ্বন্দ্বের সম্পর্ক। শ্রমিকরা তারা ছিল শোষিত শ্রেণী। মালিকরা তাদের দিনে 17 থেকে 18 ঘন্টা খাটাতো, কিন্তু সেই খাটানোর পরও তাদের খুব ন্যূনতম, খুব সামান্য মজুরি প্রদান করা হতো। এর ফলে শ্রমিকদের জীবনে ক্রমশ দুর্দশা নেমে আসে। তাদের জীবনযাপন করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ে। এক অস্বাস্থ্যকর পরিবেশে তারা জীবনযাপন করতে বাধ্য হয়। এইভাবে মালিক শ্রেণী শ্রমিকদের এই শ্রম চুরি করে শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন চালিয়ে নিজেদের মুনাফার পাহাড় গড়ে তোলে, পুঁজির পাহাড় গড়ে তোলে। সেই জন্য শ্রমিকদের এই অবস্থা সম্পর্কে কার্ল মার্কস একটি উক্তি করেছেন যে সূর্যালোকিত দিনের মাঝে শ্রমিকদের জীবন ছিল অন্ধকারে আচ্ছন্ন। অর্থাৎ যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে এই উৎপাদন তারা করত, অথচ সেই শ্রমিকদের জীবন ছিল অন্ধকারে ঢাকা, দুর্দশাগ্রস্ত, এক অসহায় অস্থির পরিস্থিতিতে তাদের জীবনযাপন করতে হতো। এর সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় যে শহরগুলোতে যখন শিল্প কলকারখানা গড়ে ওঠে, তখন কাজের আশায় মানুষ দলে দলে গ্রাম থেকে শহরে গিয়ে বসবাস শুরু করে। ফলে একদিকে যেমন গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে, অপরদিকে শহরগুলো জনবহুল হয়ে পড়ে। নগর জীবনের প্রসার ঘটতে থাকে, কারণ শিল্প কলকারখানাকে কেন্দ্র করে নতুন নতুন নগরের বিকাশ ঘটে। এর ফলে একদিকে যেমন গ্রামগুলি
হতদরিদ্র হয়ে পড়ে, শ্রীহীন হয়ে পড়ে, অপরদিকে নাগরিক জীবনের প্রসার ঘটতে থাকে, নাগরিক জীবন প্রসারিত হয়। সামাজিক ক্ষেত্রে আর এক অস্থিরতার সৃষ্টি হয় শিল্প বিপ্লবের ফলে। কেননা বৃহৎ কলকারখানা প্রতিষ্ঠিত হওয়ার ফলে কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। কুটির শিল্পের উপরে যারা নির্ভর করত তারা কাজের খোঁজে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। আবার দেখা যায় যে শ্রমিক হিসেবে যারা কলকারখানায় নিযুক্ত হলো তাদের জীবনেও কোনো নিশ্চয়তা ছিল না, কেননা বিভিন্ন সময় মালিকপক্ষ শ্রমিকদেরকে কর্মচ্যুত করত। একদিকে এই অস্থিরতা, অপরদিকে শ্রমিকদের উপর নিয়মিত শোষণ, অত্যাচার এবং নির্যাতন। এর ফলে শ্রমিকদের মধ্যে এক ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি হয়েছিল। তাদের মনে হয়েছিল যে যন্ত্রগুলোই ছিল তাদের জীবনের এই দুর্দশার মূল কারণ, তাদের এই দুঃখ যন্ত্রণার মূল কারণ। ফলে একসময় ইংল্যান্ডে যন্ত্র ভাঙার আন্দোলন গড়ে উঠেছিল, যা লুডাইট দাঙ্গা নামে পরিচিত। ফলে সামাজিক ক্ষেত্রে যেমন এই প্রভাব পড়ছিল, অর্থনৈতিক ক্ষেত্রেও শিল্প বিপ্লবের প্রভাব পড়েছিল। এতদিন পর্যন্ত অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, অর্থাৎ শিল্পায়নের আগে পর্যন্ত অর্থনীতি ছিল কৃষি নির্ভর। কিন্তু শিল্পায়নের পর অর্থনীতি সেই জায়গা দখল করে শিল্প বাণিজ্য, অর্থাৎ কৃষি ভিত্তিক অর্থনীতির জায়গা দখল করে শিল্প বাণিজ্য ভিত্তিক অর্থনীতি। শিল্প উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যের প্রসার ঘটে। এই বাণিজ্যের যে প্রসার, সেই বাণিজ্যের প্রসারকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতারও সূচনা হয়। শিল্প বিপ্লবের ফলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের পর ইউরোপে যে বড় বড় কলকারখানা গড়ে ওঠে, এই কলকারখানা গড়ে তোলার জন্য প্রয়োজন হয় জমি, মূলধন, সুলভ শ্রমিক, কাঁচামাল, ব্যাংক, যৌথ এবং একক উদ্যোগ। এই সমস্ত কিছুকে একসঙ্গে বলা হয় ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা। সেই ফ্যাক্টরি প্রথার উদ্ভবের ফলে পণ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। শিল্প বিপ্লবের ফলে এক পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে, অর্থাৎ এক ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশ ঘটে। শিল্পপতিরা তাদের পণ্যদ্রব্য বিক্রি করে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করে। ফলে এক ধনী পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ঘটে। এই ধনী পুঁজিপতি শ্রেণীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় উৎপাদন ব্যবস্থায় এবং অর্থনীতিতে। ফলে ধীরে ধীরে এক পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব হয়। এর সঙ্গে সঙ্গে যেটা দেখা যায় শিল্প বিপ্লবের ফলে, যে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত হয়। শিল্প বিপ্লব উপনিবেশবাদকে ত্বরান্বিত করেছিল। উপনিবেশ কি? উপনিবেশ হলো যে কোনো রাষ্ট্র যখন তার মূল ভূখণ্ডের বাইরে অন্য কোনো ভূখণ্ডের উপর আধিপত্য স্থাপন করে, সেই আধিপত্য স্থাপনের যে প্রক্রিয়া, আধিপত্য স্থাপনের যে নীতি, সেই নীতিকেই বলা হয় উপনিবেশবাদ। এবং যে ভূখণ্ড দখল করে বা যে ভূখণ্ড উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, সেই ভূখণ্ডকে বলা হয় সেই রাষ্ট্রের উপনিবেশ। যেমন ব্রিটিশরা ভারতবর্ষকে তাদের উপনিবেশে পরিণত করেছিল এবং নিজেদের স্বার্থে ভারতবর্ষকে তারা ব্যবহার করেছিল
একদিকে পণ্যের বাজার হিসাবে, আবার কাঁচামাল সংগ্রহের একটা ক্ষেত্র হিসেবে। তো শিল্প বিপ্লবের ফলে এই উপনিবেশবাদ ত্বরান্বিত হয়েছিল। কেন ত্বরান্বিত হয়েছিল? কারণ শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এখন ইউরোপের বিভিন্ন দেশে যখন শিল্পায়ন করতে থাকে, তখন ইউরোপের বাজার সংকুচিত হয়ে পড়ে। ফলে এই পণ্যদ্রব্য বিক্রি করার জন্য বাজারের প্রয়োজন পড়ে। তখন ইউরোপের শিল্পোন্নত রাষ্ট্রগুলি তারা এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার নতুন নতুন ভূখণ্ড দখল করার জন্য তৎপর হয়ে ওঠে এবং উপনিবেশ স্থাপনে উদ্যোগী হয়। শুধুমাত্র যে দ্রব্য বা পণ্য বিক্রির জন্যই উপনিবেশ স্থাপনে তৎপর হয়েছিল তাই নয়, তার সঙ্গে সঙ্গে শিল্পের জন্য যে কাঁচামাল প্রয়োজন ছিল, সেই কাঁচামাল সংগ্রহ করার জন্য উপনিবেশ স্থাপন প্রয়োজন হয়ে পড়েছিল। উপনিবেশ স্থাপনের একটা সুবিধে ছিল শিল্পোন্নত রাষ্ট্রগুলির ক্ষেত্রে, কেননা উপনিবেশের উপর সেই রাষ্ট্রের একটা নিরঙ্কুশ আধিপত্য থাকত। ফলে সেই বাজারটা তার অধীনে থাকত, সে তার নিজের ইচ্ছে মতো সেই বাজারকে ব্যবহার করত। সেখানে নিজেদের দেশের পণ্যদ্রব্য এনে যেমন বিক্রি করত, আবার সেখান থেকে স্বল্প মূল্যে কম দামে কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশের সেগুলি পাঠাতো। ভারতবর্ষের ক্ষেত্রে ঠিক এটিই হয়েছিল। ইংল্যান্ডের পণ্য ভারতবর্ষের বাজারে এসে বিক্রি করা হতো, আবার ভারতবর্ষ থেকে কাঁচামাল ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো। ফলে এই যে উপনিবেশ স্থাপনের উদ্যোগ শিল্পোন্নত রাষ্ট্রগুলির মধ্যে দেখা দেয়, তার ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত হয় এই কারণে, কারণ উপনিবেশের সংখ্যা ছিল কম। ফলে একাধিক রাষ্ট্র এক একটি ভূখণ্ড দখল করার জন্য তৎপর হয়ে ওঠে। ফলে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা সূত্রপাত হয়, যা থেকে অনেক সময় যুদ্ধেরও সূচনা হয়। এর সঙ্গে সঙ্গে যেটা দেখা দেয় যে নতুন যে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব ঘটে, সেই পুঁজিপতি শ্রেণীর রাজনৈতিক আধিপত্যও প্রতিষ্ঠিত হয়। এতদিন পর্যন্ত রাজনৈতিক ব্যবস্থায় ভূস্বামী এবং অভিজাতদের আধিপত্য ছিল। ইউরোপের যে রাজনৈতিক কাঠামো, তাতে যে ভূস্বামী সম্প্রদায় এবং যে অভিজাত সম্প্রদায় ছিল, তাদেরই রাজনৈতিক ব্যবস্থায় আধিপত্য ছিল। কিন্তু এই নতুন পুঁজিপতি শ্রেণী উদ্ভব ঘটায় রাজনৈতিক ব্যবস্থায় এদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সরকারও এদের পৃষ্ঠপোষকতা করতে শুরু করে, কেননা এই নতুন পুঁজিপতি শ্রেণী তারা ছিল বিপুল পুঁজির মালিক, বিপুল অর্থের মালিক। ফলে সরকারও তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। ফলে রাজনৈতিক ব্যবস্থায় এদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই যে শিল্প বিপ্লব, তাতে সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, শিল্প বিপ্লবের যে ফলাফল সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পড়েছিল, তাতে সবচেয়ে বেশি শোষিত এবং নির্যাতিত হয়েছিল শ্রমিক শ্রেণী। ফলে শ্রমিক শ্রেণীর মধ্যে দিনের পর দিন এক ক্ষোভ এবং অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল। সেই ক্ষোভ এবং অসন্তোষ থেকেই একসময় শ্রমিকরা বিভিন্নভাবে আন্দোলন শুরু করে, তাদের মধ্যে সমাজতান্ত্রিক মতাদর্শের প্রসার করতে থাকে, সাম্যবাদী মতাদর্শের প্রসার করতে থাকে। ফলে তাদের এই আন্দোলন সরকারকেও প্রভাবিত করেছিল এবং একসময় সরকার
বাধ্য হয়েছিল শ্রমিকদের ব্যাপারে বেশ কিছু আইন পাশ করতে, কিন্তু যে শোষণ এবং নির্যাতন শ্রমিকদের জীবনে নেমে এসেছিল সেই শোষণ নির্যাতনের অবসান ঘটেনি। কারণ যে মূল যে ব্যবস্থা, মূল যে কাঠামো, সেই কাঠামোটার মূলেই ছিল শ্রমিক শোষণের মূল বিষয়টা লুকিয়েছিল। কারণ মালিক শ্রেণীর মুনাফার যে তত্ত্ব, মুনাফা অর্জনের যে তাগিদ, সেটা ছিল শ্রমিকদের শ্রম চুরি করে, শ্রমিকদেরকে ঠকিয়ে, শ্রমিকদেরকে কম মজুরি দিয়ে অধিক বেশি মুনাফা অর্জনের তত্ত্ব। মূলত এটিই ছিল পুঁজিবাদী অর্থনীতির মূল তত্ত্ব। ফলে এই যে শিল্প বিপ্লবের ফলে ইউরোপের সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে একটা পরিবর্তনের সূচনা হয়েছিল। সুতরাং এতক্ষণ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই বিষয় থেকে যেটা উঠে আসে সেটা হলো যে সামাজিক ক্ষেত্রে দুটো শ্রেণীর উদ্ভব ঘটে, এক শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণী তারা ছিল শোষিত এবং নির্যাতিত, মালিক শ্রেণী তারা ছিল মুনাফা ভোগকারী, মুনাফা অর্জনকারী। অর্থনীতির ক্ষেত্রে যেটা পরিবর্তন ঘটেছিল যে কৃষিভিত্তিক অর্থনীতির জায়গা দখল করেছিল বাণিজ্য ভিত্তিক অর্থনীতি, অর্থাৎ শিল্প বাণিজ্য ভিত্তিক অর্থনীতি। বাণিজ্যের প্রসারের ফলে এক পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে, এক শ্রেণীর মানুষের হাতে বিপুল পুঁজি সঞ্চিত হয়। রাজনৈতিক ক্ষেত্রে এই পুঁজিপতি শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর শিল্প বিপ্লবের হাত ধরে জন্ম নেয় উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, বাজার দখল এবং কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে শিল্পোন্নত রাষ্ট্রগুলি তারা উপনিবেশ স্থাপনে তৎপর হয়ে উঠেছিল, যা থেকে রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত হয়, মানে অনেক ক্ষেত্রে সংঘর্ষের সূচনা হয়। অপরদিকে শ্রমিক, অর্থাৎ যারা শোষিত এবং নির্যাতিত ছিল, তাদের মধ্যেও আস্তে আস্তে সাম্যবাদী মতাদর্শের প্রবেশ ঘটতে থাকে, বামপন্থী মতাদর্শের প্রবেশ ঘটতে থাকে। ফলে তারাও নিজেদের অধিকারের জন্য আন্দোলন শুরু করে এবং সরকার এদের সম্পর্কে বেশ কিছু আইন পাশ করে স্বার্থ রক্ষার জন্য। কিন্তু যে শোষণ, যে নির্যাতন, সেই শোষণ নির্যাতনের অবসান ঘটেনি। কারণ যে মূল যে তত্ত্ব, সেই তত্ত্বটার মধ্যেই লুকিয়ে ছিল শোষণ এবং অত্যাচারের মূল বিষয়টি। কারণ মালিকদের যে মুনাফা অর্জনের যে তাগিদ, সেই তাগিদই ছিল শ্রমিকদের শোষণের মূল কারণ। সুতরাং এখান থেকে যদি প্রশ্ন আসে তো এভাবেই আসবে যে শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো, অথবা সমকালীন সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের কি প্রভাব পড়েছিল সেটা সংক্ষেপে আলোচনা করো। তাহলে আজ আমরা এই বিষয়টি আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এই আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে।